কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কি অবস্থা? কেমন আছেন? পড়াশোনা করছেন তো? পড়াশোনা করতে হবে, পরীক্ষা চলে আসছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের আসলে ইনঅর্গানিক কেমিস্ট্রি সাজেশন নিয়ে আসছি। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাইম্যাথ ক্লাব একটা বিশাল প্ল্যাটফর্ম। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই জায়গা থেকে আসলে সহযোগিতা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আসলে আমি পাইম্যাথ ক্লাব প্ল্যাটফর্মে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি। আমি 2019 সাল থেকে 14তম নিবন্ধনের মাধ্যমে জাতীয় মেধাক্রমে 116তম হয়ে কলেজে প্রভাষক হিসেবে আছি। পাশাপাশি পাইম্যাথ ক্লাব প্ল্যাটফর্মে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো অফলাইনে আসলে 2011 সাল থেকেই প্রচুর পড়ানো হয়, কিন্তু অনলাইনে তুলনামূলক নতুন বলা যায়। তো পাইম্যাথ ক্লাব প্ল্যাটফর্মে আপনাদের ম্যাথমেটিক্সের পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এই মুহূর্তে আমি আসলে অনার্স প্রথম বর্ষের 3টি মেজর কোর্স, নন মেজর 1টি কোর্স এবং অনার্স দ্বিতীয় বর্ষের 3টি মেজর কোর্স এবং নন মেজর 2টি কোর্স, অর্থাৎ মোট 9টি কোর্সে আমি তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ কোর্স লঞ্চিং হবে। আমার দ্বিতীয় বর্ষের কোর্সটা রেকর্ড শেষের দিকে প্রায়। তো সেই সুবাদে আমি এইবার ভাবছি যে আমার একটা ছোট্ট কার্বন টিউটোরিয়াল পেজ আছে। আমার এই বছরের যে সাজেশনগুলো আছে আপনাদের, আমি আমার এই কার্বন টিউটোরিয়াল পেজ এবং আমার নাম একটা অঞ্জন রায় ইউটিউব চ্যানেল আছে, আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। আপনারা যারা আমার পেড কোর্সে আছেন তারা তো পাবেনই, আর যারা নাই আপনাদের বন্ধুবান্ধব বা সহপাঠী তারা যাতে পায় সেই ক্ষেত্রে আপনাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দিবেন। পাশাপাশি আমার পেজটা আপনাদের সহযোগিতায় যদি একটু রিচ হয় আর কি। তো চলেন আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আসলে হয় কি, আমি যদি আপনাকে এক কথায় প্রশ্ন করি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী হিসাবে, যে বলেন তো কেমিস্ট্রিতে কোন সাবজেক্ট সহজ, আপনারা বেশিরভাগ শিক্ষার্থী বলবেন ইনঅর্গানিক। এটা কিন্তু সত্যি, ফিজিক্যাল এবং অর্গানিক অপেক্ষা ইনঅর্গানিক তুলনামূলক সহজ মনে হয়, কারণ আপনি ইন্টারমিডিয়েটে যা পড়ছেন ঠিক তাই এই জায়গায় তেমন নতুনত্ব কিছু নাই। তবে এই জায়গায় একটা রিস্ক আছে। রিস্কটা আসলে কি, ইনঅর্গানিকে হয় কি অনুরূপ টাইপের প্রশ্ন আছে, ছোটো ছোটো প্রশ্ন একসাথে দিয়ে বড় করে দিয়ে দেয়। যেমন আপনি শিখছেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন, এখন আপনি যদি H2S গ্যাস কেন এটা না পারেন তাইলে ঝামেলা পড়ে গেছেন, বুঝছেন। আপনি শিখছেন যে অক্সিজেন এবং অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি কেন, আসছে সালফার অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি কেন। এর মানে কি, আপনি ওই আয়নীকরণ শক্তিটা যদি ভালো করে বুঝেন এবং এই জায়গায় ব্যতিক্রম জিনিসটা কি বুঝেন, তাইলে আসলে আপনি ইনঅর্গানিকে ভালো করতে পারবেন। ইনঅর্গানিক সাবজেক্টটা সহজ কিন্তু মার্ক পাওয়াটা কঠিন, সেই তুলনায় আপনি অর্গানিকে ফিজিক্যালে মার্ক ভালো পাবেন, বুঝতে পারছেন। তো ইনঅর্গানিকে মোট 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, আরও 2টা চ্যাপ্টার শেষের দিকে আছে, যে অজৈব যৌগের নামকরণ আর একটা যেখানে সময়ন প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে, মৌলিক বিষয় নিয়ে। তো এই শেষের 2টা চ্যাপ্টার আসলে থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক কমই আসে। সময়ন প্রভাব যেটা, এটা আমরা বাফার দ্রবণে পড়ে ফেলবো। সেই হিসাবে আমি 5টা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে এবং এইগুলো সবগুলো পড়লে, বেসিকটা ক্লিয়ার করে যদি আপনি পড়েন, অবশ্যই আপনার পরীক্ষায় ভালো ফলাফল হবে। তাহলে চলুন অনার্স প্রথম বর্ষের অজৈব রসায়নের কোন কোন প্রশ্নগুলো আমাদের 2025 সালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন যে অজৈব রসায়নে মূলত গুরুত্বপূর্ণ 5টা চ্যাপ্টার, তারপর শেষের দিকে আরও 2টা চ্যাপ্টার যুক্ত করা হয়েছে, অজৈব যৌগের নামকরণের নিয়মগুলা, এবং আরেকটা আছে গুণগত বিশ্লেষণের মৌলিক বিষয়। এই জায়গায় মূলত আসলে সময়ন প্রভাব, যেটা আমরা বাফার দ্রবণে আসলে পড়ে ফেলি, এই একটু আলোচনা আছে। তবে পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট আসলে এই 5টা চ্যাপ্টার, প্রথম দিকের যে 5টা চ্যাপ্টার আছে, আমি এই চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন আকারে দিচ্ছি। তো আমার আসলে আপনারা যারা মেজর কোর্সে আছেন, আমি মেজর কোর্সের ফিজিক্যাল, অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক এবং নন মেজরের রসায়ন 1 সাজেশন, অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের সকল সাজেশনই আমি আমার আসলে কার্বন টিউটোরিয়াল পেজে আমি দিয়ে দিব, এবং অঞ্জন রায় ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমাদের পেড কোর্সে আছেন তারা তো আসেনি, তারা তো পাবেনই। তারপরে যারা আপনারা আমাদের পেড কোর্সে নাই, তাদের জন্য আসলে সাজেশনটা আমি দিব। আপনারা এইভাবে তো স্ক্রিনশট দিয়ে নিতেই পারতেছেন। তারপরে যদি মনে করেন যে প্রয়োজন মনে করেন, আমার পেজে
আমার এটা আসলে নতুন পেজ, যদিও আমি পাই ম্যাথ ক্লাব একটা বিশাল প্ল্যাটফর্মের ইনস্ট্রাক্টর হিসাবে আছি, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্ল্যাটফর্ম। তো আমার পেজটা আসলে নতুন, কার্বন টিউটোরিয়াল। তো আপনারা আমার পেজের সাথে থাকবেন, আশা করি আপনারা এই যে সাজেশনগুলোর উপরে আসলে আমি সলভ ক্লাস দিব, যেগুলো আপনারা পাইলে আসলে উপকৃত হবেন। তাহলে চলুন আমরা আসলে দেখি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে হয় কি। আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ইনঅর্গানিক কেমিস্ট্রি ফিজিক্যাল এবং অর্গানিক থেকে সহজ, তবে এই জায়গায় আমাদেরকে বেসিকটা একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো নিয়ে আসলে পরমাণুর গঠন, দেখেন পরমাণুর গঠনের প্রথমে রাখছে মৌলিক কণিকা কি, স্থায়ী মূল কণিকা সমূহের বর্ণনা। যদিও এটা এই পর্যন্ত কখনো বোর্ডে আসে নাই, কিন্তু আমি একটু রাখছি। কেন রাখছি বলেন তো? কারণ আমাকে বেসিকটা জানতে হবে যে মূল কণিকা, স্থায়ী মূল কণিকা সমূহ আসলে কি। স্থায়ী মূল কণিকার মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো মূল কণিকা আসলে ওইগুলা ছিল যে আমরা একসময় জানতাম পরমাণুর আর বিশ্লেষণ করা যায় না। পরে দেখা গেছে যে পরমাণুরে বিশ্লেষণ করার পরে 200 ধরনের কণা পাওয়া যায়। এই কণাগুলোকে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকাগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বরগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আপনাদের একটু বলে রাখি, এই যে স্থায়ী মূল কণিকার মধ্যে হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। বেসিক জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি কারো নাম মেনশন করতেছি না। হ্যাঁ বলেন তো, ইলেকট্রনের বর কত? 9.11 × 10⁻28 গ্রাম। তারপরে প্রোটন 1.673 × 10⁻24 গ্রাম। নিউটন কি বলেন তো? 1.675 × 10⁻24 গ্রাম। বলেন তো এদের মধ্যে বাড়ি কণা কোনটা? কি বলছেন? ইলেকট্রন না স্যার, দুঃখিত। আসলে এই জায়গায় 9.11 থেকে আসলে বড় বলার সুযোগ নেই, একটু পাশের দিকে দেখতে হবে, একটু খেয়াল করে বললেন আর কি। কারণ এইদিকে আসলে কি আছে? 10⁻28 আছে। এই যে ইনভার্স যত বেশি হবে সংখ্যাটা তত কি আসলে ছোট। এই যে বেসিক না জানলে কি ভুল হইতে পারে আপনারা জানেন, অনলাইনে কি কাপাকাপি শুরু হয়েছে, তাই তো? আচ্ছা যাই হোক, আমি আর কোনো কিছু মেনশন করতেছি না। তো এই প্রশ্নটা আমি আসলে আপনাদের বেসিক ক্লিয়ারের জন্য দিছি, পরীক্ষায় আসতে পারে। পরে কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আহ্বান নীতি, উদাহরণ সলিক। আর আরেকটা জিনিস দেখেন, ইনঅর্গানিকে কি হয় যে এই যে আহ্বান নীতি 3 এবং 5 আসলে সেম কোয়েকশন। 3 এবং 5 আসলে কি? সেম কোয়েকশন। আচ্ছা, আহ্বান নীতিটা কি? যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে, তাই তো? তো n+l নিয়ম আসলে কি? ওইটাই তো। ওই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s যায় কেন? তো এইটা টিকা লিকা মানেই আসলে আহ্বান নীতি লেখা। এর মানে ওই যে 11তে আসছে, 15তে আসছে, 18তে আসছে, 23-এ আসছে, মানে এই প্রশ্নটাও আসছে, একই জিনিস আমার দৃষ্টিতে। ওই যে ইনঅর্গানিকে কিন্তু এই ম্যাজিকটা কাজে লাগাইতে হবে। আপনি বেসিক জানলে আনসার করতে পারবেন। ওকে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করো। ও খুব ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে 2025 সালে এই প্রশ্নটা পাচ্ছেন। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে? এবং ওই যে 5 নাম্বার, 4 এবং 5 খুব ইম্পর্টেন্ট। আইগেন মান ও আইগেন ফাংশন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময় বোর্ডে আসছে। হ্যাঁ, বুর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণুর আমি অবশ্যই বেসিক ক্লিয়ারের জন্য দিয়ে দিয়েছি। বেসিক ক্লিয়ার না করলে কি হয় সেটা আমরা জানি। বেসিক ক্লিয়ার না করলে প্লাটিনেটকে আমরা প্লাটিনামও বলতে পারি। সো বেসিক ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে তরঙ্গ ফাংশন ও সাই এবং সাই এর ভৌত তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। অর্থাৎ আপনি 25 সালের প্রশ্ন হাতে নিলেই হয়তোবা এই প্রশ্নটা দেখতে পাবেন। ওকে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে টিকা লিখো। ইয়েস, কোয়ান্টাম সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জানবেন। স্পিন কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য, এই 10 নম্বরটা পারলে 11 নম্বর এমনি পারা যাবে। তারপরে লিমন সিরিজের ইয়েস, পরমাণু গঠনে 2 থেকে 3টা নিয়মের গাণিতিক সমস্যা, যেগুলো আপনাকে সলভ করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে একটা গাণিতিক সমস্যা আসবেই। আচ্ছা, তারপরে পি অরবিটাল এবং ডি অরবিটালের চিত্র অঙ্কন করো, এদের কোয়ান্টাম সংখ্যার মান লেখো এবং সম্ভাব্যতা যাচাই করো। এগুলো আমরা ছোট ক্লাসে আসলে পড়ছি। সম্ভাব্যতা যাচাই করো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বুর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
এখন আপনি যদি আমাকে এক কথায় বলেন যে স্যার এই তো সাজেশন দিছেন অনেকগুলো প্রশ্ন আছে, আসলে এগুলো তো বেসিক 1 থেকে 15টা প্রশ্ন, 5টা চ্যাপ্টারই স্যার, এর মধ্যে আমি আসলে কি করব? তারপরে যদি আপনি আমাকে বলেন যে টপ 5 একটু খুঁজেন স্যার, এই জায়গা থেকে টপ 5 খুঁজেন, তাইলে আমি একটু দেখাই দিচ্ছি টপ 5 আমার দৃষ্টিতে আর কি। টপ 1, টপ 2, টপ 3, তারপরে অবশ্যই গাণিতিক সমস্যাকে একটা টপ ধরলাম, যে গাণিতিক সমস্যার যেটা আছে, এই হইল টপ 4। এই প্রশ্নগুলো আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্লাঙ্কের কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এর পাশাপাশি আপনাকে এইটা রাখতে হচ্ছে, ঠিক আছে? এই আর তবে আপনাকে এই 15টা প্রশ্ন পড়ে যাওয়াই উচিত, ঠিক আছে? পরে আমরা আসলে দেখি পর্যায় শ্রেণীবিন্যাস, অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়টা যদি একটু খেয়াল করি, পর্যায়ভিত্তিক ধর্ম, ইলেকট্রন আসক্তি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। ইয়েস স্যার, এই ক্ষেত্রে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনাকে আমি সাজেশন দিব কি, আপনি আসলে কি করবেন, বেসিকটাই পড়বেন স্যার। ওই যে আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি শিখছেন অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন, আপনি খালি ওই প্রশ্নটা শিখছেন। আপনি ইনঅর্গানিকের ক্ষেত্রে এই জিনিসটা করবেন না, আপনি আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি, আয়নীকরণ শক্তি কি ছিল, যে কোনো পরমাণু বহিঃস্তর থেকে ইলেকট্রনের সাথে যে শক্তি লাগবে সেটা আয়নীকরণ শক্তি। এই ক্ষেত্রে যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হবে, কারণ আকার ছোট হইলে বহিঃস্তর থেকে ইলেকট্রন সহায়তা আমার বেশি শক্তি লাগবে। এই বেসিকটা যদি আপনি জানেন এবং তারপরে দেখবেন এই জায়গায় ব্যতিক্রম কি কি। স্যার এই পর্যায়ভিত্তিক ধর্ম কি, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা মাথায় রাখবেন। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলোর মধ্যে ব্যতিক্রম যেগুলো, এগুলো এই পরীক্ষায় বেশি আসে, তো কোনটা ব্যতিক্রম একটু দেখবেন। ওকে, তো এটা আপনি জানবেন। বেসিকের জন্য অবশ্যই বেসিক জানতে হবে। ওকে, বেসিক না জানলে আমরা বলে ফেলবো প্রোটন নিউটনের চেয়ে ইলেকট্রনের ভর বেশি, তাই বেসিক জানতে হবে। ফ্লুরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ব্যাখ্যা করো, অবশ্যই পড়া লাগবে। ইলেকট্রন আসক্তি কি, ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি কেন, এটা ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তি কি মনে আছে, ইলেকট্রন আসক্তি কি, আমি যদিও এগুলোর উপরে সলভ ক্লাস দিব, আসলে চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন ক্লাস দিব আপনারা আমাদের সাথে থাকলে, কার্বন টিউটোরিয়াল পেজ এবং পাইম্যাথ ক্লাবের পেজের পাশে থাকলে পাবেন। ইলেকট্রন আসক্তি কি যদি আমি একটু মনে করাই দিই, যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তরে এক মৌল ইলেকট্রন সংযোজিত করে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই ছিল ইলেকট্রন আসক্তি। এখন এই যে আমরা জানি যার আকার ছোট সাধারণত তার ইলেকট্রন আসক্তি বেশি হবে, তো ফ্লুরিনের আকার ছোট, ক্লোরিনের আকার বড়, সেই হিসেবে ফ্লুরিনের ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না। আমরা জানি ফ্লুরিনের পর্যায় 2টা, ক্লোরিনের পর্যায় 3টা। ফ্লুরিনের পর্যায় 2টা বিদায় এই অল্প জায়গায় বেশি ইলেকট্রন, 7টা ইলেকট্রন থাকে, তো তার ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাই সে অন্য আগত ইলেকট্রনকে সহজে গ্রহণ করতে চায় না। অবশ্যই আমাদের পেট বেঁচে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে করা হবে 5 কেন। ওকে, আমি এইগুলোর মধ্যে যদি আপনি আমাকে বলেন একটা প্রশ্ন সিলেক্ট করতে, আমি অবশ্যই আপনার পরীক্ষার জন্য এটা সিলেক্ট করব এবং আপনি মনে হয় পাবেন আপনার 25-এর এক্সামে। ওকে, তারপরে যে তড়িৎ ঋণাত্মকতা কি, এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অবশ্যই আপনি আগে আকারটা সম্পর্কে জানবেন, তারপরে এই বিষয়গুলো। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি, যে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। স্যার আপনি এই পর্যায়বৃত্ত ধর্মের প্রথমে আকারটা জানবেন, তারপর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাগুলো যাই না, দেখবেন যে যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হবে, যার আকার ছোট তার ইলেকট্রন শক্তি বেশি, খালি ব্যতিক্রমগুলো মাথায় রাখলেই পারা যাবে। কর্ণ সম্পর্ক ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, এই জায়গায় 23 আছে না, হয়তো বা 25 হয়ে যাবে কর্ণ সম্পর্কটা আমার মনে হচ্ছে। তারপরে যে আয়নগুলোর মধ্যে কোনটার আকার বড় কোনটার আকার ছোট, এটা অবশ্যই পড়বেন। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিন্যাস বর্ণনা করো, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এরকম। পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান নির্ণয় করো, বা যে কোনো পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান, যে 18 নম্বর গ্রুপ বর্ণনা করতে আর কি, যে যেহেতু তাদের বহিঃস্তরে একমাত্র হিলিয়াম ছাড়া প্রত্যেকের বহিঃস্তরে 8টা করে ইলেকট্রন আছে, তাই তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অন্য সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। তারপরে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, আয়নীকরণ শক্তির মধ্যে যে ব্যতিক্রম, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে এই জায়গায় ফসফরাস এবং সালফার আসতে পারে। আপনি এই প্রশ্নটা পারলে যাতে এইটা পারেন, এই জন্য আপনাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখেন রাসায়নিক বন্ধন, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই জায়গায় আমি বেশি প্রশ্ন দেই নাই, যা দিছি তা পরীক্ষায় আসার মতো কোয়েকশন।
আপনি যদি প্রথমেই এই যে অক্সিজেন প্যারাম্যাগনেটিক খুব গুরুত্বপূর্ণ, হয়তো বা 25-এ আসতে পারে। তারপরে ডায়াম্যাগনেটিক, এই দুইটা থেকে একটা আশা করতেই পারেন। সিগমা বন্ধন পাই বন্ধনের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এই যে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্য বা শর্ত, এই যে সমযোজী 6 এবং 8 এবং 1, এই দুইটার মধ্যে একটা পাবেন হয়তো। তারপরে বন্ধন শক্তি কি, বেসপার তত্ত্ব অনুযায়ী যে অণুর আকৃতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আসার মতো একটা প্রশ্ন। তারপরে টিকালিকো, এই যে দাতব বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন অবশ্যই দেখবেন। আচ্ছা, টিকা লেখো মানে কি? এই টিকা লেখো মানে এই যে সংজ্ঞাটা দিবেন, এটা এক্সাম্পলটা দিবেন, অর্থাৎ এই এখন এইটা টিকা আকারে আসে। যদি এইভাবে আসে যে হাইড্রোজেন বন্ধন কি, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো, এটা যে 2 প্রকার, অন্তঃআণবিক আন্তঃআণবিক, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় আমরা অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোটাই বাদ দেওয়ার মতো না। আচ্ছা, পরে দেখেন অ্যাসিড ও ক্ষারক ও লবণ সমূহ। এই অধ্যায় থেকে আমরা অবশ্যই 3টা যে অ্যাসিডের মতবাদগুলো অবশ্যই জানবেন। আরহেনিয়াস মতবাদ, এই যে আরহেনিয়াস মতবাদ, এটা মনে উপরেও লেখা আছে কোথাও, আরহেনিয়াস মতবাদ, এই যে অম্ল ক্ষারকের আরহেনিয়াস মতবাদ। তারপরে প্লুটোনীয় মতবাদ, ব্রনস্টেড ও লাউরি মতবাদ, লুইস মতবাদ, এই 3টা অবশ্যই পড়বেন, কারণ চ্যাপ্টারের নামই আসলে অ্যাসিড ক্ষারক লবণ, সুতরাং এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। তারপর অম্লত্ব এবং ক্ষারকত্ব, কঠিন অম্ল, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবং এই যে এই টাইপের প্রশ্ন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কেন, বা সোডিয়াম কার্বনের জলীয় এবং ক্ষারীয় কেন, এই টাইপের একটা প্রশ্ন আসবে। তারপরে অ্যাসিডগুলার তীব্রতার ক্রম, এগুলো হলো অক্সি অ্যাসিড। আমরা জানি অক্সি অ্যাসিড সমূহের তীব্রতা নির্ভর করে তাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর। যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি হবে, তার সক্রিয়তা কি হবে, বেশি হবে। আবার যদি কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে যায়, তবে যার আকার ছোট, তার তীব্রতা কি হবে, বেশি হবে। এগুলো অবশ্যই আমাদের পেট বেচে আলোচনা করা হয়েছে এবং ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস দেওয়া আছে। বাফার দ্রবণ কি, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। এই জায়গায় ক্ষারীয় বাফার দ্রবণের দেওয়া হয়েছে, আপনি 2টাই শিখবেন, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। আচ্ছা, অর্থাৎ এই প্রশ্নগুলো আপনাকে আলোচনা করতেই হবে, শিখতেই হবে। এখন আসেন, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ইনঅর্গানিকে সবচেয়ে কঠিন কোন জিনিসটা আপনার লাগে, তা আপনি নির্দ্বিধায় বলে ফেলবেন যে এই যে স্যার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা। সাধারণ ইন্টারমিডিয়েটে আপনারা অনেকে ফাঁকি দিয়ে আসছেন, আসলে খুব সহজ এবং মজার একটা টপিক। আমি আপনারা যারা পেট বিচে নাই তাদেরকে আমি সাজেস্ট করবো, আপনারা আমার অঞ্জনরা ইউটিউব চ্যানেল এবং পেজে যদি একটু ফলো করেন, এই সবগুলো বিক্রি পেয়ে যাবে। একেবারে বেসিক থেকে আমি আলোচনা করে দিছি, অর্থাৎ এই চ্যাপ্টারে যা যা আসতে পারে তা আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে দেওয়া আছে। বুঝতে পারছি, যেটা আপনার জন্য খুব কঠিন সাবজেক্ট মনে হয় বা কঠিন টপিক মনে হয়, আমার বিশ্বাস আপনি আমার হোয়াইট বোর্ডে একটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমতা হোয়াইট বোর্ডে একটা ক্লাস আছে, এই জায়গায় বেসিক সহ এই প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরেও আপনাদের কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমার পেজে আমাকে নক দিবেন। আর এই সাজেশনের পিডিএফ পেতে চাইলে আপনারা আমাকে ফেসবুকে, মানে আমার পেজে একটা কমেন্ট অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে আমাকে নক দিলে আসলে আমি দিয়ে দিব। তো এই জায়গায় কি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন, জারক বিজারক কি, জারণ বিজারণ, মানে জাস্ট এই জারণ বিজারণ সম্পর্কিত বিষয়গুলো। এই জায়গায় আসলে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ এই জায়গা থেকে তো প্রশ্ন আসতেছে, কনফার্ম আসতেছে। তবে প্রথমে বেসিক ক্লিয়ার করে আসলে আপনাকে পড়তে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ইনস্ট্রাকশনে অনার্স প্রথম বর্ষের 3টা কোর্স, দ্বিতীয় বর্ষের 3টা মেজর এবং নন মেজর রসায়ন 1, নন মেজর রসায়ন 2 এবং পরিবেশ রসায়ন, এই 9টা সাবজেক্টের ধাপে ধাপে, এখন তো প্রথম বর্ষের দিব, সাজেশনগুলো আমার কার্বন টিউটোরিয়াল পেজ পেয়ে যাবেন এবং অঞ্জনরা ইউটিউব চ্যানেলে। তো আপনাদের যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিয়ে দিবেন, যাতে তারা এই সাজেশন থেকে উপকৃত হলে আমিও খুশি হব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো সাজেশন অথবা কোনো সলভিং ক্লাসে। এবং আমি আমার পেজে, আমি একটু বলে রাখি, আমি আমার পেজে এই যে মনে হন 5টা চ্যাপ্টার দিলাম, আমার ইচ্ছা আছে আপনাদের পরীক্ষার পূর্বে যারা আমার কোর্সে যুক্ত আছেন অথবা নাই তাদেরকে বলে রাখি, এই যে মনে করেন একদিন আমি এই সবটি প্রশ্নের উপর একটা ম্যারাথন ক্লাস লাইভ দিতে পারি, তারপরে এই প্রশ্নগুলা, তা আমার মনে হয় আপনাদের উপকারে আসবে। তো কার্বন টিউটোরিয়াল পেজের পাশেই থাকুন এবং অঞ্জনরা ইউটিউব চ্যানেলের সাথে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা সাজেশন নিয়ে।